প্রথমেই দেখে নেব আজকের 50টি তাজা খবর। শুরুতেই শিরোনাম। শুধু আমি নই, জেইসের স্ক্যানারের রাজ্যের আরও এক মন্ত্রী জঙ্গি হামিম গ্রেফতারে মুখ খুললেন শুভেন্দু অধিকারী। স্ত্রীর সঙ্গে ঝগড়া করে নিজেরই যৌনাঙ্গ কাটল মুর্শিদাবাদের যুবক, ভরল প্লাস্টিকে, ভাইরাল ভিডিও। এত বড় র্যাকেট প্রাক্তন মুখ্যমন্ত্রীর সাপোর্ট ছাড়া এটা হয় না, টুলুর বারবারন্তে মমতাকে নিশানা শুভেন্দুর। পুজোর আগেই পার্কিং অ্যাপ চালু, কলকাতায় 15,000 জোন চিহ্নিত, ক্যাব পার্কিং নিয়েও বড় ঘোষণা অগ্নিমিত্রার। অর্জুন সিং এর সই জালিয়াতি, উত্তর ব্যারাকপুর থেকে গ্রেফতার 2 প্রতারক। ভোটার তালিকা থেকে নাম বাদ গেলেই রেশন বন্ধ নয়, এসআইআর বিতর্কে বড় পর্যবেক্ষণ হাইকোর্টের। অনুমতি না নিয়ে সেবাশ্রয়ে ইউএসজি মেশিন দেওয়ার অভিযোগ, নোদাখালীর ক্লিনিকের লাইসেন্স বাতিল করল স্বাস্থ্য দপ্তর। আবাসের পাকার ঘর স্বপ্নেই থেকে গেল, মগরায় মাটির দেয়াল ভেঙে বাবা মায়ের করুণ মৃত্যু। বদ্রীনাথের প্রণামী চুরিতে অপরাধ স্বীকার মূল অভিযুক্তের, ঘর থেকে উদ্ধার রূপোর মূর্তি, নেপালি নোট। জেইস নিশানায় শুভেন্দু, কাঁথিতে মুখ্যমন্ত্রীর বাড়ি যাওয়ার মুম্বাই রোডে এবার নিশ্ছিদ্র নিরাপত্তা। জঙ্গি নিশানায় ছেলে শুভেন্দু, ওদের টার্গেট মোদিজিও, বড় সতর্কবার্তা বাবা শিশিরের। এবার আরশোলা আতঙ্ক পাকিস্তানে, ওরা সব ওলট পালট করে দিতে পারে, শঙ্কিত মন্ত্রী নকভি। জাল স্কোরবোর্ডে এনটি এর বিরুদ্ধে মামলা, নিট পরীক্ষার্থীর বিরুদ্ধে কঠোর পদক্ষেপের নির্দেশ বিচারপতি সিনহার। 242টি গাড়ি, অ্যাকাউন্টে 93 কোটি, মমতার সমর্থন ছাড়া হতে পারে না, টুলুর বিরুদ্ধে কড়া অ্যাকশন শুভেন্দুর। রক্তদানে জেনজি টানতে ডিজিটাল প্রচার, টোল ফ্রি নাম্বার চালু করল স্বাস্থ্য দপ্তর। নন্দীগ্রাম রেজিনগর উপনির্বাচন নিয়ে বড় চমক বিজেপির, শুভেন্দুর ঘরে কাকে দায়িত্ব দেওয়া হলো, রেজিনগর নিয়েও বিরাট পরিকল্পনা। চন্দ্রনাথ রথ খুলে নয়ামোড়, তদন্তে জাল গুটিয়ে আনার শেষ পর্যায়ে গ্রেফতার 2, কে এই সাগর সায়েদ জানেন? সিপিএম তৃণমূলের জামানায় নো এন্ট্রি, দীর্ঘ প্রায় 2 দশক পরে শুভেন্দু অধিকারীর সরকারের আমলে তসলিমা নাসরিনকে উষ্ণ অভ্যর্থনা। প্রেমের মর্মান্তিক পরিণতি, বিয়ের 3 বছরের মাথায় তরুণীর রহস্য মৃত্যু, চাঞ্চল্য হরিণঘাটায়। দাঁত খোঁচাতে গিয়ে সোজা ফুসফুসে গিয়ে বিঁধল ছুঁচ, একই দিনে 3 জনের ফরেন বডি বের করল এসএসকেএম। শুক্রবারিয়া কোন অভিধানে, মুখ্যমন্ত্রীর মন্তব্যের জবাব দিতে নতুন কবিতা লিখলেন মমতা। টুলুর কথায় মনে পড়ে গেল, পার্থর বান্ধবী অবিবাহিত মেয়ে হিসেবে ফ্যামিলি পেনশনের আবেদন জানিয়েছেন। শনিবার থেকে রাজ্য শুরু জনগণনা, প্রস্তুতি নিয়ে বিস্তারিত জানালেন দক্ষিণ 24 পরগনার ডিএম। চপ কিনতে বেরিয়ে পেঁপে বাগানে গণধর্ষণের শিকার কিশোরী, 20 বছরের কারাদণ্ড দিল আদালত। 10 ঘন্টারও বেশি হাওড়া বর্ধমান শাখায় ব্যাহত ট্রেন চলাচল, চূড়ান্ত ভোগান্তিতে যাত্রীরা। ফেসবুকে কেন সাময়িকভাবে মুছে গিয়েছিল মোদির ভিডিও, জবাব চাইতে মেটার গ্লোবাল টিমকে তলব কেন্দ্রের। মিড ডে মিলে ডিম যুক্ত হওয়ার পর পাতে পড়বে মাছও, বড় আশ্বাস মন্ত্রী নিশীথ প্রামাণিকের। প্রিয় দর্শক, আপনি কোন জেলা থেকে দেখছেন আমাদের খবর তা কমেন্ট করে জানাবেন। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করুন। আসছি বিস্তারিত খবরে। বর্ধমান থেকে জৈসি মোহাম্মদ জঙ্গির সন্দেহে হামিম মণ্ডলকে গ্রেফতারের ঘটনায় মুখ খুললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুধু তিনি নন, জৈসের স্ক্যানারে আরও অনেকেই রয়েছেন বলে জানান তিনি। তার মধ্যে রয়েছেন রাজ্যের মন্ত্রী উমেশ রায়ও। যদিও জাতীয় নিরাপত্তা সংক্রান্ত কারণে তিনি এ বিষয়ে বেশি কিছু বলতে চাননি। বৃহস্পতিবার বর্ধমানের রেনেসা আবাসন থেকে গ্রেফতার করা হয় হামিম মণ্ডল নামের এক জৈশ জঙ্গিকে। ধৃতের কাছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সফরসূচির খুঁটিনাটি বিবরণ ছিল। অভিযোগ, মুখ্যমন্ত্রীকে হামলার ষড়যন্ত্র করেছিল ধৃত হামিম। এর পিছনে জেইশ যোগ রয়েছে বলে মনে করা হচ্ছে। শুভেন্দুর পাশাপাশি আরও বেশ কয়েকজন ভিআইপি জেইশের স্ক্যানারে ছিল বলে জানা যায়। শুক্রবার নবান্নের সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রীও সেই দিকেই ইঙ্গিত করেছেন। তিনি বলেন, শুধু আমি নই, আমাদের এমওএস উমেশ রায়ও এই স্ক্যানারে ছিলেন। আগামীকাল সাংবাদিক বৈঠক করে এসটিএফ সব তথ্য জানাবে।
এদিন মুখ্যমন্ত্রী আরো বলেন, এটি ভীষণ স্পর্শকাতর বিষয়। আমি বেশি কিছু বলবো না। এর সঙ্গে আন্তর্জাতিক চক্র জড়িয়ে জাতীয় নিরাপত্তার বিষয় রয়েছে। এসটিএফ সাংবাদিক বৈঠক করে সব জানাবে। এখনো অনেক কিছু জানা বোঝা বাকি আছে এসটিএফ এ। উল্লেখ্য, হামিমের কাছ থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সফরসূচির বিবরণ পাওয়া গিয়েছে। শুভেন্দু কোথায় যাবেন, তার গাড়ি কোথায় পার্ক করা হবে, তিনি কখন গাড়িতে উঠবেন, পরবর্তী কর্মসূচি কি আছে, বাড়ি থেকে বেরিয়ে কোথায় কোথায় যাবেন, এসব তথ্য ধৃতের কাছে ছিল। মুখ্যমন্ত্রীর উপর হামলা চালাতেই তার সফরসূচির খুঁটিনাটি বিবরণ হামিম জোগাড় করেছিল বলে অভিযোগ উঠেছে। মুখ্যমন্ত্রী ছাড়াও একাধিক ভিআইপি ব্যক্তির সফরসূচির বিবরণ ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে। এদিন মুখ্যমন্ত্রী জানান, শুধু তিনি নন, মন্ত্রী উমেশ রায়ও জৈশ জঙ্গি হামিমের স্ক্যানারে ছিলেন। চরমে দাম্পত্য কলহ, স্ত্রীর সঙ্গে ঝগড়া প্রতিদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছিল। মানসিক অবসাদেও ভুগছিলেন যুবক। স্ত্রীর সঙ্গে বাদানুবাদের পর ধারালো অস্ত্র দিয়ে নিজে যৌনাঙ্গ কাটলেন যুবক। শুধু তাই নয়, তা প্লাস্টিকে মুড়ে রাখেন। পরে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি ঘটলে স্থানান্তরিত করা হয়েছে এসএসকেএম হাসপাতালে। ঘটনাটি ঘটেছে সুতি থানার বাজিতপুর বিশ্বাস মোড়ে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, যুবকের নাম রাজীব শেখ। যুবক পেশায় নির্মাণ শ্রমিক। প্রতিদিনের মতো বৃহস্পতিবার কাজে গিয়েছিলেন তিনি। কাজ করতে করতেই ফোন আসে স্ত্রীর। নির্মীয়মান ভবনের সিঁড়ির নিচে কথা বলছিলেন। সহকর্মীদের থেকে জানা গিয়েছে, তার কিছুক্ষণ পরই ধারালো অস্ত্র দিয়ে নিজে যৌনাঙ্গ কেটে একটি প্লাস্টিকের মধ্যে রাখেন রাজীব। তাকে রক্তাক্ত অবস্থায় রাজীবকে পড়ে থাকতে দেখেন সহকর্মীরা। তড়িঘড়ি তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসকরা তাকে কলকাতার এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করেন। ঘটনার খবর পাওয়া মাত্রই তদন্ত শুরু করেছে পুলিশ। এমন কি ঘটলো যে নিজে যৌনাঙ্গ কাটলেন যুবক? স্ত্রীর কোনো প্ররোচনা ছিল কিনা, সব দিক খতিয়ে দেখছে পুলিশ। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। প্রথমে মিনার, তারপর টুলু। সংবাদ শিরোনামে এখন ঘোরাফেরা করছে এই দুটো নাম। মূলত মিনারের সূত্র ধরেই টুলুর খোঁজ পায় পুলিশ। তারপরই উঠে আসে তার পাথর সাম্রাজ্যে ব্যাপক দুর্নীতির কারবার। আবার এমনও অভিযোগ উঠে আসছে, অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ ছিলেন টুলু। সে কারণেই খুব দ্রুত ফুলে ফেপে উঠেছিল তার ব্যবসা। যদি অনুব্রত স্পষ্ট জানিয়ে দিয়েছেন টুলুর সঙ্গে তার কোনো সম্পর্ক নেই, তবে এই গোটা ঘটনায় বিগত সরকারের দিকেই আঙুল তুলেছেন শুভেন্দু অধিকারী। সরাসরি প্রাক্তন মুখ্যমন্ত্রীকেই দায়ী করেছেন। এরপরই সরকারি রাজস্বে ঘাটতি প্রসঙ্গে শুভেন্দু বলেন, সরকারি প্রোগ্রামে একাধিকবার রেভিনিউ লিকেজের কথা তুলে ধরেছি। র্যাকেট সামনে আসার আগে উদাহরণ দিয়েছিলাম বীরভূমে। বিগত সরকারের সময় যেখানে পাথর থেকে বছরে 60 থেকে 80 কোটি টাকা রেভিনিউ আসতো, সেখানে 11ই মে থেকে 11ই জুন এই এক মাসে 83 কোটি টাকা একটা জেলা থেকে পেয়েছি। শুভেন্দুর অভিযোগ, বীরভূম থেকেই বছরে পাথরে 15,000 কোটি টাকা রাজস্ব ক্ষতি হয়েছে। 15 বছরে বিপুল টাকা লোকসান হয়েছে রাজ্যে। এই বিপুল টাকা কোথায় গিয়েছে খুঁজে বের করা হবে, আর তা বাংলা পুলিশই করতে পারবে। এরপর টুলু মণ্ডলের কত সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে সেই বিষয়ে বিস্তারিত জানিয়েছেন মুখ্যমন্ত্রী। বলেন, গতকাল মিনারের বাড়ি থেকে 28 কোটি 50 লক্ষ টাকা উদ্ধার হয়েছে। 15 কেজি সোনাও বাজেয়াপ্ত হয়েছে। সব মিলিয়ে 50 কোটি টাকা। মিনার ও তার পরিবারের লোক বলেছে টুলুরই টাকা ছিল। পুলিশকে নির্দেশ দিয়েছিলাম খুঁজে বের করতে হবে। জানা গিয়েছে টুলু বিদেশে রয়েছে। হয়তো রাজ্যে পরিবর্তনের পরই তিনি বিদেশে পালিয়ে গিয়েছেন। টুলু মণ্ডলের বাজেয়াপ্ত সম্পত্তির হিসেব দিতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, যতগুলি অ্যাকাউন্ট পাওয়া গিয়েছে তাতে মোট টাকা রয়েছে 93 কোটি। এই অ্যাকাউন্টগুলি ফ্রিজ করা হয়েছে। এছাড়া 53 লক্ষ টাকা, 268 গ্রাম সোনা, 400 গ্রাম রূপো ও 23 গ্রাম প্ল্যাটিনাম উদ্ধার হয়েছে। 21টি সম্পত্তি পেয়েছি। এছাড়া টুলুর 7টা বাড়ি, একটা ফার্ম হাউস, একটা পার্কিং, 2টো ক্রাশার, জমির পরিমাণ 300 বিঘা সহ একাধিক সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এরপরই বিগত সরকারকে আক্রমণ করেন শুভেন্দু অধিকারী। প্রাক্তন মুখ্যমন্ত্রীর সাপোর্ট ছাড়া বড় র্যাকেট চলতো না বলে অভিযোগ তুলেছেন। মুখ্যমন্ত্রী বলেন, সরকারের সমর্থন ছাড়া হতে পারে না। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাপোর্ট ছাড়া এটা হতে পারে না। এত বড় র্যাকেট এতদিন ধরে চলছে, সবাই এর মধ্যে যুক্ত রয়েছে। এটা তো একদিনের একটা ঘটনা নয়। সরকারের তো একটা দায়িত্ব রয়েছে। ঘটনা তো আমার আমলেও ঘটছে, কিন্তু তার দায়িত্ব আমার নয়। তবে ঘটনার পর যে পদক্ষেপগুলি করা হচ্ছে সরকারের তরফে, সেটাই দেখুন। ভুল থাকলে সমালোচনা করতে পারেন, কিন্তু বছরের পর বছর ধরে রাজস্ব ফাঁকি দিচ্ছেন। 243টি গাড়ি তো আর একদিনে কেনা যায় না। 300 বিঘা জমি, ফার্ম হাউস, 7টা বাড়ি তো আর একদিনে করা যায় না। 5-7 বছর ধরে তো হয়েছে।
যারা সরকারে ছিলেন এতে রেজিস্ট্রি অফিস যুক্ত রয়েছে, মোটর ভেহিকলস যুক্ত রয়েছে, লোকাল পুলিশ যুক্ত হয়েছে। মুখ্যমন্ত্রীর দাবি উপর থেকে নির্দেশ না গেলে এটা হয় না, সবাই চোখ বন্ধ করে রেখেছিল। কলকাতার রাস্তা যানজট মুক্ত রাখতে বেআইনি জবরদখল ও যত্রতত্র গাড়ি পার্কিং এর কড়া পদক্ষেপের পথে হেঁটেছে রাজ্য প্রশাসন। নির্দিষ্ট পার্কিং জোন ছাড়া গাড়ি পার্কিং করা যাবে না বলে আগেই ঘোষণা করেছেন পুরমন্ত্রী। সম্প্রতি পার্কিং সমস্যা ও ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে কলকাতা ও হাওড়ার পুলিশ কমিশনার এবং এডিজি ট্রাফিকের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠকও করেন তিনি। এরপরই ট্রাফিক ব্যবস্থার পরিবর্তনের একাধিক ঘোষণা করেন অগ্নিমিত্রা পাল। এরপর পার্কিং এর জটিলতা কাটাতে একটি বিশেষ অ্যাপ চালু হতে চলেছে। এই অ্যাপের মাধ্যমে চালকরা নিজেরাই দেখতে পাবেন কোন এলাকায় কোন পার্কিং স্পটে গাড়ি রাখার জায়গা রয়েছে। শুধু তাই নয়, পার্কিং এর গোটা ব্যবস্থাই থাকবে অনলাইনে। সূত্রের খবর, কেএমসি এলাকায় প্রায় 15,000 অনুমোদিত পার্কিং জোন চিহ্নিত করা হয়েছে, সেগুলিকে টেন্ডারের আওতায় আনা হচ্ছে। এমনকি পুজোর আগেই এই বিশেষ অ্যাপ লঞ্চ করার চিন্তা ভাবনা হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রী। শুধু তাই নয়, রাস্তায় যত্রতত্র ক্যাব পার্ক করার ক্ষেত্রেও এবার চড়া জরিমানা ধার্য করা হবে। কোনো রাস্তা বা পাড়ার মোড়ে দিনের পর দিন গাড়ি দাঁড় করিয়ে রাখার ক্ষেত্রেও বড় পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন মন্ত্রী। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, নিজের জায়গা মনে করে যেখানে সেখানে গাড়ি রাখা যাবে না। পার্কিং স্পেসের জন্য চার্জ বাধ্যতামূলক করা হবে। নাইট পার্কিং এর ক্ষেত্রেও নির্দিষ্ট নিয়ম ও চার্জ চালু করা হচ্ছে। পাশাপাশি ফুটপাথের বাইক গাড়ি পার্কিং এর বিরুদ্ধেও কড়া সতর্কবার্তা দেন মন্ত্রী। রাজ্যের পরিবহন ও শ্রম দপ্তরের মন্ত্রী অর্জুন সিং এর সই এবং সরকারি স্ট্যাম্প জাল করার অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে নোয়াপাড়া থানা এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতরা অর্জুন সিং এর নোয়াপাড়া বিধানসভা কেন্দ্রেরই বাসিন্দা। অভিযুক্তদের নাম সোমনাথ দাস এবং তার ছেলে রোমান দাস। তারা উত্তর ব্যারাকপুর পুরসভার দেবীতলা শানপুকুর ঘাট এলাকার বাসিন্দা। পুলিশের দাবি, তারা দীর্ঘদিন ধরে মন্ত্রী তথা স্থানীয় বিধায়ক অর্জুন সিং এর সই, স্ট্যাম্প ও বিভিন্ন আয়ের ভুয়ো নথি তৈরি করে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিলেন। ঘটনাটি ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের নজরে আসতেই দ্রুত পদক্ষেপ নেওয়া হয়। নোয়াপাড়া থানার পুলিশ অভিযান চালিয়ে শানপুকুর এলাকায় বাড়ি থেকেই বাবা ও ছেলেকে গ্রেফতার করে। এই জালিয়াতির খবর ছড়িয়ে পড়তেই নোয়াপাড়া জুড়ে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। পুলিশ অভিযুক্তদের ব্যারাকপুর মহকুমা আদালতে হাজির করে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে। বাংলায় এসআইআর প্রক্রিয়াকে কেন্দ্র করে ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার পর তৈরি হওয়া আশঙ্কা নিয়ে বড়সড় অন্তর্বর্তী নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। আদালত স্পষ্ট জানিয়ে দিল, ভোটার তালিকায় নাম না থাকার অজুহাতে কোনো নাগরিককেই জাতীয় খাদ্য সুরক্ষা আইনের অধীনে প্রাপ্য রেশন সুবিধা থেকে বঞ্চিত করা যাবে না। বিচারপতি হিরণময় ভট্টাচার্যের একক বেঞ্চ নির্দেশ দিয়েছে, কেবল ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার কারণে যে সমস্ত নাগরিকদের রেশন পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে তা অবিলম্বে পুনরায় চালু করতে হবে। এসআইআর প্রক্রিয়ায় ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার পরপরই রেশন ডিলারের তরফে এক নাগরিককে জানানো হয় যে তার রেশনও বন্ধ হয়ে যাবে। এই আশঙ্কায় তিনি হাইকোর্টের দ্বারস্থ হন। মামলার শুনানিতে বিচারপতি গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ পেশ করে জানান, ভোটাধিকার এবং খাদ্য নিরাপত্তার অধিকার দুটি সম্পূর্ণ পৃথক সাংবিধানিক ও আইনি বিষয়। এও বলা হয়, ভোটার তালিকার সংশোধন নির্বাচন কমিশনের এখতিয়ারভুক্ত বিষয়। অন্যদিকে খাদ্য নিরাপত্তা আইন ও প্রশাসনিক বিধির অধীনে গণবন্টন ব্যবস্থা পরিচালিত হয়। ফলে ভোটার তালিকায় নাম না থাকাটা রেশন পরিষেবা বন্ধ করার বৈধ কারণ হতে পারে কিনা তা অত্যন্ত গুরুত্বপূর্ণ ও বিচার্য বিষয়। আইনজীবী মহলের মতে, আদালতের এই নির্দেশের গুরুত্ব কেবল নির্দিষ্ট মামলাকারীর মধ্যেই সীমাবদ্ধ নয়। এসআইআর বা ভোটার তালিকার সংশোধনের কারণে যাদের নাম কাটা পড়েছে বা বাদ যাওয়ার আশঙ্কায় রয়েছেন, এই রায় তাদের জন্য এক বিরাট স্বস্তির বার্তা। আদালত স্পষ্ট করে দিয়েছে, ভোটাধিকারের সঙ্গে খাদ্য পাওয়ার অধিকারকে গুলিয়ে ফেলা যাবে না। কলকাতা হাইকোর্ট আগামী শুনানিতে রেশন ও ভোটার তালিকার মধ্যে কোনো প্রশাসনিক যোগসূত্র রয়েছে কিনা সে বিষয়ে রাজ্য সরকারকে তাদের চূড়ান্ত অবস্থান স্পষ্ট করে জানাতে বলেছে। 23শে জুলাই দক্ষিণ চব্বিশ পরগনা জেলার নোদাখালীর ওই ক্লিনিকে যান স্বাস্থ্য আধিকারিকেরা। তারা ইউএসজি মেশিনের কাগজপত্র দেখতে চান। অভিযোগ, হাসপাতাল কর্তৃপক্ষ নথি দেখাতে পারেননি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয় ব্যবহারের অভিযোগে আল্ট্রাসোনোগ্রাফি মেশিন বাজেয়াপ্ত করা হয়েছিল আগে। নিয়ম বহির্ভূতভাবে ইউএসজি মেশিন দেওয়ার অভিযোগে দক্ষিণ চব্বিশ পরগনা নোদাখালীর সেই ক্লিনিকের লাইসেন্স বাতিল করল রাজ্য স্বাস্থ্য দফতর। পুলিশ জানিয়েছে, ডায়মন্ড হারবারের
কাপাহাটের একটি হাসপাতাল থেকে ওই মেশিনটি বাজেয়াপ্ত করা হয়। তারপর সেটিকে ডায়মন্ড হারবার থানার মালখানায় নিয়ে যাওয়া হয়। গত 23শে জুলাই নোদাখালীর ওই ক্লিনিকে যান জেলার স্বাস্থ্য আধিকারিকেরা। তারা ইউএসজি মেশিনের কাগজপত্র দেখতে চান। অভিযোগ, হাসপাতাল কর্তৃপক্ষ নথি দেখাতে পারেননি। দেখা যায় ইউএসজির ঘর থাকলেও সেখানে মেশিন নেই। তারপরই ওই ক্লিনিকের কর্তৃপক্ষের কাছে জবাব চাওয়া হয়। ইউএসজি মেশিনের খোঁজে তদন্ত শুরু হতেই স্বাস্থ্য দপ্তর জানতে পারে যে ওই মেশিন বাজেয়াপ্ত করেছেন ডায়মন্ড হারবার পুলিশ জেলার বিষ্ণুপুরের এসডিপিও। স্বাস্থ্য দপ্তর সূত্রে জানানো হয়েছে ওই মেশিন স্থানান্তরের জন্য কোনো অনুমতি চাওয়া হয়নি। তারপরই শোকজ নোটিশ পাঠানো হয় নোদাখালীর ওই হাসপাতালকে। 28শে জুলাই জেলা স্বাস্থ্য দপ্তরে এই বিষয়ে একটি শুনানি হয়। সেখানে নোদাখালীর ওই ক্লিনিক কর্তৃপক্ষ স্বীকার করেন জেলা প্রশাসনের অনুমতি ছাড়াই ওই মেশিন স্থানান্তর করা হয়েছিল। তারপরই আইন লঙ্ঘনের অভিযোগে ওই হাসপাতালের লাইসেন্স বাতিল করে স্বাস্থ্য দপ্তর। উল্লেখ্য, সেবাশ্রয় নিয়ে বিস্তর অভিযোগ উঠেছে। অভিযোগ ওঠে অতি গুরুত্বপূর্ণ প্রি কনসেপশন অ্যান্ড প্রি ন্যাটাল ডায়াগনস্টিস টেকনিক অ্যাক্ট সম্পূর্ণ অমান্য করে বিভিন্ন হাসপাতাল থেকে আল্ট্রাসোনোগ্রাফি যন্ত্র বার করে নিয়ে গিয়ে সেবাশ্রয় শিবিরের রোগীদের পরীক্ষা করা হয়েছে। সেবাশ্রয় শিবিরের বিরুদ্ধে একের পর এক অভিযোগ উঠতে শুরু করায় তদন্ত শুরু হয়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও সম্প্রতি বিধানসভায় সেবাশ্রয় নিয়ে অভিযোগ তোলেন। তিনি দাবি করেন আল্ট্রাসোনোগ্রাফির মেশিন, এক্সরে মেশিন বাইরে নিয়ে যাওয়া হয়েছে। সরকারি হাসপাতালের ডাক্তার, এমনকি মেডিকেল কলেজের পড়ুয়াদেরও চিকিৎসা করানোর জন্য নিয়ে যাওয়া হয়েছে। ইটের দেওয়াল উঠছিল, পাকা ঘরে আর থাকা হলো না তাদের। মাটির ঘর চাপা পড়ে মৃত্যু হলো বাবা ও মেয়ের। মগরায় গজঘণ্টা মালিকপাড়ার ঘটনা। এলাকায় শোকের ছায়া। মৃত গৌর মালিক বয়স 56 বছর ও তার মেয়ে মাম মালিক বয়স 12 বছর। কি ঘটেছিল? প্রতিবেশীরা জানান রাত 2টো নাগাদ হঠাৎ করে প্রচন্ড শব্দ শুনতে পান তারা। বেরিয়ে এসে তারা দেখেন মাটির ঘরটি ভেঙে পড়েছে। গৌর মালিক সবজির ব্যবসা করতেন। একমাত্র কিশোরী মেয়েকে নিয়ে মাটির ঘরে থাকতেন। মগরা 2 নম্বর গ্রাম পঞ্চায়েত থেকে তার নামে আবাস যোজনার ঘর বরাদ্দ হয়েছিল। আবাসের ঘরের পুরো টাকা মেলেনি, তাই শেষ করতে পারেননি গৌর মালিক। মাটির ঘরেই বসবাস করছিলেন। সেই ঘরেই চাপা পড়ে মৃত্যু হলো বাবা ও মেয়ের। স্থানীয়রাই উদ্ধার কাজে হাত লাগায়। খবর দেওয়া হয় মগরা থানায়। এলাকায় এক বাসিন্দা জানিয়েছেন গত কয়েকদিন ধরে একটানা বৃষ্টিতে মাটির গোড়া আলগা হয়ে গিয়েছিল, তাই ঘর ভেঙে পড়ে। পাকা ঘরে আর থাকা হলো না গৌরের। আগের সরকারের আমলে ঘর বরাদ্দ হলেও পুরো টাকা দিতে গড়িমসি করা হয়েছিল বলে অভিযোগ। 6 মাস আগে একটা কিস্তির টাকা দেওয়া হয়েছিল, সেটা দিয়েই যতটুকু করার করেছিল। অযোধ্যার রাম মন্দিরের পর উত্তরাখণ্ডের বিখ্যাত বদ্রীনাথ ধামেও সামনে এসেছে প্রণামী ও দান চুরির চাঞ্চল্যকর ঘটনা। এই চুরির ঘটনায় বদ্রীনাথ কেদারনাথ মন্দির কমিটির বরখাস্ত হওয়া পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট প্রমোদ নাটিয়াল পুলিশি জেরায় নিজের অপরাধ স্বীকার করে নিয়েছেন বলে খবর। 4 দিনের পুলিশের রিমান্ডে থাকাকালীন চামোলি পুলিশের বিশেষ তদন্তকারী দল তার ঘর থেকে বিপুল পরিমাণ নগদ টাকা ও রূপোর সামগ্রী উদ্ধার করেছে। বদ্রীনাথের থানার এসএইচও মহাদেব উনিয়াল জানিয়েছেন ধৃত প্রমোদ নাটিয়ালকে 4 দিনের জন্য পুলিশি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদে চালানো হচ্ছিল। সেই কারণেই বদ্রীনাথ ধামে তাকে দেওয়ার সরকারি ঘর থেকে উদ্ধার হয়েছে একাধিক মূল্যবান সামগ্রী। পুলিশ সূত্রে খবর, প্রমোদের ঘর থেকে প্রচুর পরিমাণ রূপোর মুদ্রা, ছোট ছোট রূপোর মূর্তি, কচ্ছপ আকৃতির রূপোর স্মারক, বান্ডিল বান্ডিল নেপালি মুদ্রা এবং মোটা অঙ্কের নগদ টাকা উদ্ধার হয়েছে। তদন্তকারীরা খতিয়ে দেখছেন যে এই সমস্ত রূপোর জিনিসপত্র এবং নেপালি মুদ্রা মন্দিরে আসা ভক্তদের দান করা প্রণামীর অংশ কিনা। পুলিশ সূত্রে খবর, জেরার মুখে শেষ পর্যন্ত ভেঙে পড়েন প্রমোদ নাটিয়াল এবং চুরির ঘটনা কথা স্বীকার করে নেন। তবে এই চুরির চক্রে অন্য কোনো সহকর্মী বা ব্যক্তির যোগসাজশ রয়েছে কিনা সে বিষয়ে এখনো কোনো নির্দিষ্ট তথ্য মেলেনি। পুলিশের রিমান্ডের সময়সীমা শেষ হওয়ায় তাকে বিশেষ আদালতে তোলা হলে বিচারক তাকে পুনরায় বিচার বিভাগীয় হেফাজতে পাঠিয়েছেন। এই 4 দিনে সিট প্রমোদকে সঙ্গে নিয়ে বিকেটিসির কার্যালয়ে, তার দেরাদুনের বাড়ি এবং বদ্রীনাথের আবাসনগুলোতে নিয়ে গিয়ে তন্ন তন্ন করে তল্লাশি চালিয়েছে। প্রমোদের নামে থাকা বিভিন্ন সম্পত্তির নথিপত্র পুলিশ বাজেয়াপ্ত করেছে, যাতে বোঝা যায় এই আয়ের উৎস কি ছিল। আজকের গুরুত্বপূর্ণ ঘটনাগুলি এখানেই শেষ। পরবর্তী আপডেটের জন্য সঙ্গে থাকুন এবং সঠিক তথ্য পেতে অপেক্ষা করুন। ধন্যবাদ।